সায়েন্স ব্লকে আছে, সায়েন্স ব্লকে বাজে। কালকে কলেজে কটা ক্লাস হয়েছিল তোদের? 3টে। যে কটা সাবজেক্ট সে কটাই হয়েছে। ওকে। শোন, একটা রাত হিস্ট্রির সব থেকে বড় জিনিস বলা হয় ডেট অ্যান্ড ইভেন্ট, তাই তো? আজকে যেটা পড়ছি সেটা আমাদের বিএ ক্লাসে যেমন কাজে লাগবে, তেমন লাগবে আমরা যে চাকরি পরীক্ষার জন্য খাচ্ছি সেটা। ভালো লাগে, কয়েকটা সাল দিচ্ছি, পরপর আমি কয়েকটা সাল দিচ্ছি। কত লিখলাম? 1600। তার 1600 সালের ঐতিহাসিক গুরুত্বটা কি মনে রাখবে? আমাদের ভারতবর্ষে কারা শাসন করেছিল? ইংরেজরা। দেখ, ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এখানে একটা কথা বলবো। ইস্ট ইন্ডিয়া কোম্পানি স্থাপন কয়েকটা জিনিস ভালোভাবে দেখবে। দেখ, 1757, 1857, 1947, 1950, এই সাইডগুলো বড় ইম্পর্টেন্ট। 1600 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি স্টাবলিশ হলো। তারপরে লক্ষ্য কর, এই যে জায়গাটা ভালো হবে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি স্টাবলিশ হওয়ার পরে ওরা 57 সালে আমরা পাবো পলাশি। এই যুদ্ধের আগে কিন্তু ওরা, মনে রাখবি, ভারত, বার্মা, সিংহল, কিছুটা ইন্দোনেশিয়া, এই জায়গাগুলোতে কিন্তু তারা তাদের ব্যবসা বিস্তার করেছিল। তাহলে 1600 সাল থেকে 1700 সাল খালি ভারতবর্ষের না, ভারতবর্ষের আশেপাশের জায়গাতেও তারা আধিপত্য বিস্তারের চেষ্টা করেছিল। 1757 সাল আমরা পাবো পলাশি, তাই তো? এই পলাশির যুদ্ধের পর ভারতের শাসনভার তারা মোটামুটি নিয়ে নিল। এইখান থেকে এই এতটা প্রত্যক্ষভাবে না। এই সালে দেখলাম কি হলো, মহাবিদ্রোহ, তাই তো? এই মহাবিদ্রোহের পরে শাসনভার পুরোপুরি ইংরেজ সরকারের অধীনে। এইখান থেকে এই এতটা 90টা বছর পুরোপুরি শাসন করলো। তাহলে যদি বলা অ্যাকচুয়ালি এইখান থেকে শুরু করে এই এতটা শাসন করেছে, তাই তো? ভারত। তাহলে এইখান থেকে এতটা ক বছর? 190 বছর ইংরেজের অধীনে ছিলাম। আন্দাজে যখন বলি 200 বছর, 200 বছরটা ঠিক না। এবার 1947 সাল খুব বারবার বোঝাতে হয়। 15ই আগস্ট তুই স্বাধীনতা পেলি। স্বাধীনতা পাওয়ার পর দেখ, লক্ষ্য কর, 1950 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। এইখানে ইতিহাসটাও জানতে হবে আমাকে, বিএ ক্লাস পাস করতে হবে, ভালো হবে। কি হলো? 1947 সালে স্বাধীনতা পেলাম, হলো ইন্ডিয়া, হলো তখন ফ্রি ইন্ডিয়া। কি হলো? এইখান থেকে এটা ছিল ব্রিটিশ ইন্ডিয়া। ব্রিটিশ ইন্ডিয়া থেকে আমরা স্বাধীনতা পেলাম, তখন আমরা ফ্রি
ফ্রি ইন্ডিয়া মানে কিন্তু রিপাবলিক ইন্ডিয়া না। কেন রিপাবলিক ইন্ডিয়া? 47 সাল থেকে 50 সালের 26শে জানুয়ারির আগে পর্যন্ত আমরা প্রজাতন্ত্র ছিলাম, মানে কনস্টিটিউশন যেটা আমাদের এনাক্ট হয়নি। তাহলে কি ঘটনা ঘটলো? 47 সালে স্বাধীনতা পেলাম, গভর্নমেন্টও ছিল, ইন্টারিম গভর্নমেন্ট, তারপরে গভর্নমেন্ট হলো 47 সালে। কিন্তু তখনও কোনো আইন যদি পাস করতে হতো আমাদের কিন্তু ব্রিটেনের উপর নির্ভর করতে হতো, যে কোনো আইন পাস হতো। কী কারণে? আমাদের তখন সংবিধান দ্বারা শাসিত হচ্ছিল। মনে রাখবি 1950 সালের 24শে জানুয়ারি, কি বললাম? 24শে জানুয়ারি আমরা প্রথম নির্বাচিত রাষ্ট্রপতি পেলাম, যার নাম ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ডক্টর রাজেন্দ্র প্রসাদ ইলেক্টেড। তা উনি শপথ গ্রহণ করলেন এবং 26শে জানুয়ারিতে ভারতবর্ষ হলো প্রজাতন্ত্র ভারতবর্ষ। তার মানে এখন থেকে এখনো যে রয়েছে রিপাবলিক ইন্ডিয়া। যখন তুই চাকরি পরীক্ষায় যাবি, বড় পরীক্ষায় যদি যাস, তোকে বলতেই পারে 1600 থেকে 1950-এর 26শে জানুয়ারি পর্যন্ত যে ডেভেলপমেন্টগুলো হয়েছে আলোচনা করো। কোনো বইতে একসাথে পাবো না তো, তাহলে আমাকে এইভাবে জেনে নিতে হবে। এই যে রিপাবলিক ইন্ডিয়া হলো, তার মানে সংবিধানকে আমরা মান্যতা দিয়ে আমরা নিজে গ্রহণ করলাম। নামটা হলো রিপাবলিক ইন্ডিয়া। দ্যাটস মিন যে শাসন করবে ভারতবর্ষ, যে শাসন করবে ভারতের জনতা। এবার তুই বাচ্চা, তুই সবে ফার্স্ট ইয়ারে পড়ছিস, তাহলে তুই বলবি আমি তো শাসন করি না। বলতো তুই রাজ্য বা দেশ শাসন করিস কি? অবভিয়াসলি তুই শাসন করিস। কারণটা হলো তুই একটা ভোট দিবি, এখনো ভোটাধিকার পাসনি যদিও, তুই একটা ভোট দিবি, সেই ভোটে কেউ নির্বাচিত হবে, তাহলে যে নির্বাচিত হলো সে তুই তো, বা তোরই তো মুখপাত্র, সেই শাসন করবে। ঠিক আছে? তাহলে এই যে ভারতবর্ষ যে নিজেরা শাসন করছে, তখন থেকে হলো গণতান্ত্রিক ভারতবর্ষ। ঠিক আছে? তাহলে তুই এখন একটু যদি ডেসপারেট ছেলে বা মেয়ে হতে তুই জিজ্ঞাসা করছিস, তাহলে স্যার 1947 থেকে 1950 সাল এটা তো ফ্রি ইন্ডিয়া হলো। আর একটা কি, এই টাইমে আমাদের যে স্ট্যাটাসটা ছিল, সেই স্ট্যাটাসটা হচ্ছে কি আমাদের পুরোপুরি ছিল না। তো ছিল কি? পুরোপুরি ছিল না। তার মানে ইংরেজদের ওপরে তখনও আমরা নির্ভর ছিলাম। কি কারণে? আইন, বিলটাকে আইনে আনার জন্য ওখানে আসতে হলো। এই স্ট্যাটাসে আমরা বসবাস করছি। ঠিক আছে? কোনো অসুবিধা হলে বল। কোনো অসুবিধা? ওই মুখের মধ্যে থাকলে চলবে না, পড়ালেখাটা পড়ালেখার মতো করবি। বুঝবো? হলো এই জায়গাটা যেটা ছিল, মনে রাখবি ডোমিনিয়ান স্ট্যাটাস। কি? ডোমিনিয়ান স্ট্যাটাস, মনে থাকবে। আর এখন হচ্ছে স্ট্যাটাসটা রিপাবলিক স্ট্যাটাস। ঠিক আছে? তাহলে 1600 সাল করতে গিয়ে এত কিছু উত্তর হয়ে গেল। খাতায় একটাও লিখিস নি? তোরা তো মনে হচ্ছে সরস্বতীর বরপুত্র। বুঝে গেলাম না, ফেসবুকে হবে, তারপরে ডিলিট করে দেবো। ডিলিট করে পার্সোনাল লিখলে তো পারবি না। এই শাড়িটা লিখে লাগবে তো কাজে। 1761। এই পিসটা জিজ্ঞেস করিস তো, সরো পিসটা সরো। এই পিসটা জিজ্ঞেস করে হিস্ট্রিকে দেখে মনে হচ্ছে বড় দুর্দশা হিস্ট্রি, মানে হেরে মুখে এক হয়েছে হিস্ট্রি, মানে ডায়রিয়া হয়েছে। দেখ 1761 আস্তে আস্তে
এটা থার্ড ব্যাটেল অফ পানিপথ। এর মানে কি? এইটা মনে পড়ে কিছু? পানিপথের প্রথম যুদ্ধ ছিল। তাহলে এটা হচ্ছে 1761 সাল পানিপথের তৃতীয় যুদ্ধ এবং 26 প্রথম যে যুদ্ধ। তাহলে প্রথম যে যুদ্ধ হয়েছিল পানিপথে কার মধ্যে হয়েছিল? বাবর ইব্রাহিম। আচ্ছা থাক, এটা নেই, ওটা দিয়ে আসছে না, এটা এটা। তাহলে পানিপথের তৃতীয় যুদ্ধ কবে হলো? এবার 1853। 1853 কি হয়েছিল? চেষ্টা কর, এইগুলো ক্লাস 10-এও পড়েছি। এটা হয়েছিল, লিখে রাখ, দি ফার্স্ট ইন্ডিয়ান রেলওয়ে লাইন ওপেন। দি ফার্স্ট ইন্ডিয়ান রেলওয়ে লাইন ওপেন বোম্বে টু থানে। বোম্বে টু বোম্বে টু থানে। এখানে একটা কথা বলবো, এই যে 53 সালে বলা হলো রেলওয়ে লাইন ওপেন হয়েছে, কথাটা একটু ভুল হবে। বোম্বে টু থানে যে গাড়িটা সেটা ছিল প্যাসেঞ্জার, তার আগেও ভারতের রেলপথটা ছিল ইংরেজ দ্বারা মাল বহনের জন্য, যদিও শর্ট ডিস্টেন্সে ছিল, কিন্তু ইঞ্জিনটা নষ্ট হয়ে গেল, 3 মাস অ্যাক্টিভ ছিল। তারপর এটা বোম্বে টু থানে রুট করে দেওয়া হলো কিসের জন্য? সাধারণ জনসাধারণ কয়েকটা জিনিস শিখব। এই সময় ডালহাউসিকে পাবো। কাকে? ডালহাউসি। উনি খালি যে রেলের জন্য নয়, যখন ডালহাউসি পাবো মনে রাখবি, এনাকেই বলা হয় ফাদার অফ পাঞ্জাব। কি বলা হয়? ফাদার। হ্যাঁ পরিষ্কার দিয়েছে হলো। চিনি যায়নি, থাক, চিনি লাগবে না। এবার আরেকটা মনে রাখবি, রেল ব্যবসাতে লর্ড কার্জন যুক্ত। এবার বর্ধমান ইউনিভার্সিটিতে গেলে আমরা লর্ড কার্জনকে পাই। তার এই যে গেটটা আছে কার্জন গেট, ওটা লর্ড কার্জনের আগমনের জন্য তৈরি করা হয়েছিল। সেটা পরে লর্ড কার্জন রেলওয়ে বোর্ড তৈরি করেছিল। কি বলছিল? রেলওয়ে বোর্ড। তাহলে রেলওয়ে বোর্ড তৈরির জন্য যার মস্তিষ্ক সেটা হচ্ছে লর্ড কার্জন সাহেব। তাহলে লর্ড কার্জন সাহেব আসলে আরও কিছু চলে আসতে হয়। বঙ্গভঙ্গ তার সময় তো হয়েছিল। এবার প্রশ্ন হতে পারে বঙ্গভঙ্গের কারণটা কি? মানে ক্লাস 10 পাস করে 11-12 হলো, তাতেই ভুলে গেছি 2 বছর আগের দিন। বাংলাকে ভাগ করে দেওয়া হয়েছিল। বঙ্গভঙ্গ কলিঙ্গ নিয়ে একটা বড় এরিয়া, সেটা ভাগ করে দেওয়া হয়েছিল। বলা হয়েছিল প্রশাসনের জন্য, কিন্তু অ্যাকচুয়ালি সেটা ছিল না। অ্যাকচুয়ালি ছিল বাংলাতে যে বিপ্লবী কর্মকাণ্ড জেগে উঠেছিল, ইংরেজের ঘুম উড়ে গেছে।
তাই এটাকে ভাগ করে দিতে হবে, সেই কারণে সেটা আসবে আসবে না। এবার আয় 1905। 1905-এ কি বল? ওই যে পার্টিশন অফ বেঙ্গল, পার্টিশন অফ বেঙ্গল। পার্টিশন অফ বেঙ্গল, এই যে পার্টিশন অফ বেঙ্গল যে হলো, সালটা কত? 1905। এবার একটু এখান থেকে উঠে যায়, ইতিহাস পড়া তো শোন। প্রথম কথা হলো ইতিহাস অধৈর্যের না, যদি সিস্টেমেটিক্যালি করা হয়। আর এটাও চরমতম সত্য, আমি বুকাইকেও বলি, ওর কদ্দূর হবে আমি জানি না, যে কথাটা বলি, ইতিহাস যদি তুই না জানিস, আমি খারাপ নেই, আমি পড়ার কথা বলছি, পড়া একটা জিনিস, শেখা একটা জিনিস। ইতিহাস যদি তুই না শিখিস, না জানিস, কিছু হোক না হোক জীবনে সরকারি চাকরি পাবি। হ্যাঁ, এবার যদি ধর কেউ বলে নেতার সাথে সাথে থেকে নেতা হবো, পরিচয় ধর তোরা আমার মেয়ের মতো, কি বলছি? এবার টাকা, এবার টাকা ধর ওর বাবারই কথা বলবে, বলা হচ্ছে ধর নেতা, ওকে তো ভালোভাবে পড়াচ্ছে, ওর বাবা কিন্তু শিক্ষা ওকেই দেবে, তুই খাচ্ছিস তুই পাবি, কিন্তু ওই শিক্ষা পাবি। তার জন্য শিক্ষা পেতেই হবে, সে সব ক্ষেত্রে পড়ালেখাই হচ্ছে একমাত্র অস্ত্র, তাছাড়া কোনো অস্ত্র। আর পড়বি ভালো, পড়া ভালো জিনিস, পড়া খুব ভালো জিনিস। দেখ তাহলে 1905 পার্টিশন অফ বেঙ্গল, তাই তো? এটা নিয়ে এবার টানি দেখ। আচ্ছা ওপরটা 1905 থেকে 1911 কিছু মনে পড়ে? এইটা যদি বঙ্গভঙ্গ হয়, এটা বঙ্গভঙ্গ রদ, তাই তো? তাই না কি? রদ হয়ে গেল। তার পাশেও একটা ব্যাপক বড় ঐতিহাসিক ঘটনা ঘটে গেছে। কি ঘটনা ঘটেছে? এই সালটাতেই কলকাতা থেকে রাজধানী কোথায় গেল? দিল্লিতে গেল। তাহলে মনে রাখতে হবে কলকাতা থেকে দিল্লি স্থানান্তর কত সালে হয়েছিল? 1911। এবার একটা বহু বাচ্চা যেটা ভুল করে, দিল্লিতে রাজধানীর কাজ কবে শুরু হয়েছিল? অনেকে লেখে না, মনে রাখবি কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তর হয়েছিল 11 সালে, কিন্তু তখনও সেটা ভারতের রাজধানী নয়। এবার বলা হচ্ছে ভারতের রাজধানী, ভারতের রাজধানী অফিসিয়ালি ডিক্লেয়ার হলো 1912 সালে। মোটামুটি মনে যা বললাম, তাহলে কি হলো? 1905 সালে যখন বলি পার্টিশন অফ বেঙ্গল, তারপরে বলে বেশ কয়েকটা কাজ হয়েছে। এখানে একটা রবি ঠাকুরকে পেয়েছিলাম, রবি ঠাকুর একটা স্টেপ নিয়েছিল। কি স্টেপ নিয়েছিল? একজন আমরা বলিস না যে নাইট উঠে ত্যাগ করেছে, অনেকে। রবি ঠাকুর যে স্টেপটা নিয়েছিল সেটা হচ্ছে রাখি বন্ধন। রাখি বন্ধন অনুষ্ঠান করেছিল, এবং 1905 সালে যখন বঙ্গভঙ্গ হলো, সেদিকে মনে রাখবি সারা ভারতবর্ষে অরন্ধন হয়েছিল। অরন্ধন, অরন্ধন মানে রান্না। এখনকার দিনে বল ফাস্টফুড ডেলিভারি বয় দিয়ে লিখে একটু
1905 সালে যখন বঙ্গভঙ্গ হচ্ছে তখন রবি ঠাকুর সকলের মধ্যে একটা একতা থাকে, মেনলি হিন্দু মুসলমানের মধ্যে। তার জন্য উনি রাখি পূর্ণিমা দিন রাখি বন্ধন করলেন। ও বলছি ওই ফোনটা কাটার দিয়ে বাড়া কেন, ওর হাড়ুর ভেঙে ওই মানে 8,000 থাকে না একটা, এখন আমার হাত দিয়ে পড়েনি, এখন ওর হাত দিয়ে পড়ছে না, ওর ভাইয়ের হাত দিয়ে পড়ছে। ওর ভাই তো আরো চালাক, ওর ভাই আবার কি যায় বলছে সিসিটিভি ক্যামেরা রাখো, আমি খুলছি এখন পড়েছে নাকি, আর কি বলবি, হেভি চালাক। শিলুকে রসুন দিয়ে দাও নিয়ে তবু এটা উঠে যায়। আচ্ছা একদম ভালোভাবে জয়সী এইটুকু নিয়ে পড়লাম, কি পড়লাম বলতো, এই দেখ বলিয়া এতক্ষণ যে বলে আমরা পড়ালেখা করলাম, কি পড়ালেখা বোবা হলে পড়ালেখা হবে না। শিলার জন্য যেমন মুখ খুলি, পড়ার জন্য মুখ খুলতে হবে। এই বল পঙ্কজ তোমরা বলে যা করছি বল, যত 1600 থেকে 1757 প্রথম। এই টাইমটাতে খালি ভারতবর্ষে না, ইন্দোনেশিয়াতে, বার্মাতে, সিংহল যেখানে আমরা শ্রীলঙ্কা বলি, সেখানে ওরা ধীরে ধীরে ব্যবসাটাকে কি করলো, ছড়াতে শুরু করলো। তা সেই টাইমটা বলতে পারবো না ইস্ট ইন্ডিয়া কোম্পানি স্থাপন যে হয়েছিল, ইস্ট ইন্ডিয়া কোম্পানি খালি ভারতেই ছিল না, কিন্তু 1757 সাল যেই আসলাম পলাশি পেলাম। পলাশি কারবার মধ্যে যুদ্ধ হয়েছিল, এক তুলে আসামে এখানে মেরে ফেলবে সিরাজ, সিরাজের সাথে ইংরেজ। একটা কথা মনে রাখবি, বলতো আমরা ইংরেজের কাছে হেরেছি না ইংরেজকে সুযোগ করে দিয়েছে আমাদেরকে হারাবার। ভালোভাবে ইতিহাস করলে দেখা যায় সিরাজ না ব্যক্তিগতভাবে অত্যন্ত উগ্র ছিল, এগুলো পরের কথা। ওই যুদ্ধে সিরাজ কোনোদিন হারে না, হারে 1757। মনে রাখবি ইতিহাস তো শিক্ষণীয় বিষয়। দেখ একটা বড় গাছ উইয়ে পড়ে যায়, তাই তো, বড় বড় গাছ আছে উই হয়ে পড়ে যায় কেন? যখন প্রথম উই আসলো তখন ওই বড় গাছ নিজের অহংকারে ভেবেছিল হ্যাঁ একটা উই আমার কি করে দেবে। এরম করতে করতে ওর যে ক্ষতি হতে পারে ওটা অঙ্কেই আনিয়ে দিতে পারে, কেন মহিরু। এবং ধীরে ধীরে ওই ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস যখন বিশাল আকার নিল তখন আর গাছের হাতে আর কিছু থাকে না, তাই তাকে মৃত্যুবরণই করতে। তবে গাছটা মরার জন্য গাছটাই দায়ী। ঠিক তেমনই দেখ সিরাজকে যখন ধরে নিয়ে যাওয়া হচ্ছে, কত আমরা নির্লজ্জ জাতি, তখন দুপাশে যারা দাঁড়িয়েছিল তারা অট্টহাস্য করেছে। ওইখানে যারা দাঁড়িয়েছিল তারা তাদের হাতের সামনে যে পাথর আছে সেটা তুলে যদি ছুঁড়ে মারত, ইংরেজ তখন পালিয়ে কুল পেত না, পালিয়ে কুল পেত না। আমরা সমর্থন করলাম, মানে ছাগলের মতো, ছাগলের মতো। দেখবি যেখানে ছাগল কাটে, একটা ছাগলকে কেটে ছাল ছাড়িয়ে রেখে দিয়েছে, অন্য ছাগল কিন্তু অনায়াসে কাঁঠাল পাতা খেয়ে যাচ্ছে, কাঁঠাল পাতা খেয়ে যাচ্ছে, ভাবছে কি ওর হয়েছে হয়েছে আমার তো হবে না, কিন্তু এটা বুঝলো না এরপরে নাম্বারটা হচ্ছে ওর। তাহলে ইংরেজরা ঠিক সেভাবে আমাদের কাছে নিয়েছে আমাদের জন্য। তার মানে আমরাই চাইনি আমরা সুরক্ষিত থাকি, আমরাই চেয়েছি আমরা পরাধীন হই, ইংরেজের দোষ নেই। ঠিক যেমনটি তোদের বাবা মা পড়ালেখাতে এত খরচ করছে তবুও তোরা তো ভেবে নিয়েছিস পাস তো করবই,
বাবার টাকা যাচ্ছে, বাবারই তো যাচ্ছে, আমার তো যাচ্ছে না। চাকরি বাকরি না করলেও হবে, তাই পড়ালেখায় মন দিচ্ছিস না। এবং কাচুমুচু মুখ করে থাকলে হয় না। আচ্ছা মেয়ে, পার্টিশন বেঙ্গল কবে? বঙ্গভঙ্গ কবে? রথ কবে? বঙ্গভঙ্গ আর রথের মাঝখানে কি ঘটনা ঘটেছিল সেটা কি? কেন করেছিল? মানে হিন্দু মেলে হিন্দু মুসলমানদের। আচ্ছা, তারপরে সেদিকে অরণ্যন হয়েছিল প্রতিবাদের জন্য, এবং 11 সালে সেটা রোধ হলো, মানে বঙ্গভঙ্গ উঠিয়ে নেওয়া হলো। কিন্তু কাজ হলো কি, ভারতের রাজধানী কলকাতা থেকে নিয়ে চলে যাওয়া হলো দিল্লি। কিন্তু দিল্লিতে রাজধানী অফিসিয়ালি তখনও রাজধানী না, তা পরের বছর কি হয় শুনে বুঝবো এটা। এবার এই যে কথাটা বলছি একটা, এ বাচ্চারা বুদ্ধা স্মাইল, এই কথাটা শুনেছি। বুদ্ধা হাসছে, লাফিং বুদ্ধা না, লাফিং। এটা একটা কোড, এটা একটা কি কোড। তখন শাসন চলছে শ্রীমতী ইন্দিরা গান্ধী। তার মানে তখন শ্রীমতী ইন্দিরা গান্ধী ভারতের কি প্রধানমন্ত্রী, তাই তো? ভালো, প্রধান। আর একবার আসবো, অটলজি। অটলজি অটলজি অটলজিও ভারতের প্রধানমন্ত্রী ছিল। এই দুজনের মধ্যে একটা মিল আছে। এটা না যে ইনি কংগ্রেসের উনি বিজেপি, না। সত্যি কথা বলতে ভারতবর্ষের যতগুলো প্রধানমন্ত্রী এসছেন, জওহরলাল, ইন্দিরা, রাজীব গান্ধী, এরা এক একটা প্রধানমন্ত্রী, এক একটা আলাদা ব্যক্তিত্ব বা এক একটা রাষ্ট্র। সেই রাষ্ট্রই হচ্ছে কে? অটলজি। অটলজি সেই রাষ্ট্র। এটা কিন্তু বিজেপি ধরা হয় না, এটাকে কংগ্রেস ধরা হয় না। একটা এত বড় ব্যক্তিত্ব অটলজি। তা অটলজিও কাজ করেছিলেন। এবার ইন্দিরা গান্ধী যে কাজ করেছিলেন সেটা বলছি। 18 মে 1974 আর 1999, এই সময় রাজস্থান, কোথায়? রাজস্থানে একটা গ্রাম আছে পোখরান। পোখরান তোদের খাওয়ার পোকোড়া না, ওখানে গেলার জিপ লল করে, যাও দেখি তাকে। তা পোখরানে দেখা গেল যা ইয়ে শেষ হয়ে গেল মনে হচ্ছে। দাঁড়া 1 মিনিট দাও। তাহলে কি যেন বললাম, ভুলে গেলাম। কি যেন বললাম? রাজস্থানের পোখরান। এই পোখরানে পরমাণু বিস্ফোরণ করা হলো। তারপরে পরমাণু বিস্ফোরণ কাউকে আঘাতের জন্য না, করা হলো আন্ডারগ্রাউন্ড। কি হলো? আন্ডারগ্রাউন্ড পরমাণু বিস্ফোরণ করা হলো। তার মানে তখন থেকে আমরাও কিন্তু পরমাণুধর রাষ্ট্র হয়ে গেল। এবার শুনবি, তোর তো বাচ্চা খুব, তবুও বল, তোদের বুদ্ধিটা বলবি আমাকে। হ্যাঁ, তুই বল, কোন দেশের কাছে পরমাণু থাকাটা ভালো কি ভালো? ভালো। এইচএস পাস করে এখন বিএ ক্লাসে এসছি, তাহলে যুক্তিটা দরকার। কোন যুক্তিটা ভালো? অস্ত্রে, শোন মনে রাখবি, অস্ত্রে অস্ত্র প্রতিযোগিতা বাড়ে। আমাদের দুটো ভালো অভিজ্ঞতা, যেটা জীবনে কেউ ভুলবো না, তিক্ত অভিজ্ঞতা। প্রথম অভিজ্ঞতা হলো, মনে করে দেয়, পরমাণু বিস্ফোরণ ঘটানো হয়েছিল কোথায়? জাপানের দুটো শহরে, হিরোশিমা নাগাসাকি, 6 আর 9। তারপরে দেখা গেল নিমিষে কত লোক মরে গেল না?
এখনো কিন্তু তার প্রভাব রয়েছে। রাশিয়ায় চেরনোবিল যাব, ওখানে বিস্ফোরণ হয়েছিল। ভূপালে যাব, গ্যাস দুর্ঘটনা হয়েছিল। এইগুলো কিন্তু কোনোদিন শুভ কাজে না। তাই পরমাণু যেটা দরকার হোক না, যেটা নিউক্লিয়ার রিঅ্যাক্টর আছে সেটা চলুক, কিন্তু পরমাণু বোমা যখন সংগ্রহ করা হচ্ছে সেটা আমার ভারতের জেলে, আমার ভারতের থেকে পাকিস্তানের জেলে, যে কোনো দেশে যদি পরমাণু বিস্ফোরণ করে দেওয়া হয়, নিমিষে কত লোক মরে যাবে না? যে লোকগুলো মরলো তারা কি যুদ্ধের জন্য দায়ী? মরে যাওয়ার পর যারা বেঁচে থাকলো তারা তো রোগ বহন করে নিয়ে চলবে, তো তাদের সন্তান সন্ততি যারা হবে আগামী 50-60 বছর তোরমই হবে, তারা তো কোনো পাপ করেনি। সুতরাং অবশ্যই সারা বিশ্ব পরমাণু মুক্ত হওয়া উচিত। এর জন্য ইন্টারন্যাশনাল ফোরামে কথাবার্তাও হয়, কিন্তু কেউ কিন্তু রাজি না। আর এই পরমাণু দেখিয়ে কিন্তু হুমকি দেওয়া হয়, কেন শেষ অস্ত্র। এবার কোনো লোক যখন হেরে যাচ্ছে, ভালোভাবে বুঝছে, বলে না দেয়ালে যখন পিঠ থেকে যায় তখন তুমি যা ইচ্ছা তাই করি, এটা বলে তো। দেখা গেল এরম না হয় কোনো দেশের বা কারোর যে দেয়ালে পিঠ থেকে যায়, সে কী ভাববে, আমি তো শেষ হয়ে যাচ্ছি, অন্তকেও শেষ করেছি। এটা ভয়াবহ রেজাল্ট হয় কিছু। তাহলে এই তারিখটা 18/5/1974 সাল প্রথম পরমাণু বিস্ফোরণ ঘটানো হলো কি পরীক্ষামূলক ভাবে। ক্লিয়ার? আমি কটা সালে গেলাম রে? আচ্ছা, এবার 11টা হলো, ঠিক আছে। আচ্ছা, 1761 সালে কি ছিল? থার্ড ব্যাটেল। 1600 সালে কি ছিল? ব্যাটেল অফ পলিসি কবে হয়েছিল? পলাশি। এবার যদি বলি, দেখ শোন, পরীক্ষায় পাস করা সোজা, কিন্তু পড়ালেখাটাকে কাজে লাগিয়ে চাকরি পাবো। আচ্ছা, চাকরি করি না, কিন্তু পড়ালেখা কাজে, এইগুলো পড়ালেখা যদি কাজে লাগাতে পারে, ভবিষ্যতে তো হাই ক্লাস পড়াতে পারবি। সেখানে চুরি করে পড়াতে তো হবে না যে নোট লিখিয়ে ছেড়ে দিবি। পড়, ভালোভাবে পড়। 16 এপ্রিল 1930। 16 এপ্রিল তোদের কারো জন্ম নাকি? 16 এপ্রিল তোদের কারো জন্মদিন আছে? কেন জন্মদিন নেই? তোদের এক একজনের দুটো করে জন্মদিন থাকে, একটা ফেসবুকে জন্মদিন, একটা অফেসবুকে জন্মদিন। শোন, 6 এপ্রিল 1930, লিখেছিস? ডান্ডি মার্চ বাই মহাত্মা গান্ধী। ডান্ডি মার্চ কে করেছিল? মহাত্মা গান্ধীকে খুব ভালোভাবে পড়তে হবে রে। এইচএসে পড়ছি, মাধ্যমিকে পড়ছি, বিএ ক্লাসে খুব ভালোভাবে পড়। আর গান্ধীজি পড়ে যদি গান্ধীজির আশীর্বাদ না পাওয়া যায়, চাকরি পরীক্ষা পাস করবি না। কয়েকটা জিনিস শিখবো, এই জন্য বলি কি বলতো, কলেজ লাইফে যারা ঢুকে না চাকরি পরীক্ষাতে, তাহলে দুটো লাভ হয়। এক তো এই কোর্স হয়ে যাচ্ছে, তাহলে তোর কলেজের কোর্সও হচ্ছে, চাকরিরও হচ্ছে। এই জন্য মহাত্মা, অ্যাকচুয়ালি গান্ধীর নাম কি ছিল? মোহনদাস করমচাঁদ। কিন্তু আমরা মহাত্মা গান্ধী হিসেবে ভালো বলতো, মহাত্মা গান্ধী যখন উচ্চারণ করছি,
বা ইন্দিরা গান্ধীকে যখন প্রিয়দর্শিনী বলছি, বা যখন আকাশবাণী কথাটা বলছি, রবি ঠাকুরের কোনো যোগ আছে? রবীন্দ্রনাথ ঠাকুর আজকের পরে কিন্তু বলবি না, জানবি, মনে রাখবি রবীন্দ্রনাথ ঠাকুর। এটাকে চিনিস তো? আবার বাংলাদেশের মতো বলিস না। তা রবীন্দ্রনাথ ঠাকুর, তাই তো? যখন বলা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, মনে রাখবি এই মহাত্মা যে নামটা না, মহাত্মা যে নামটা রবি ঠাকুর দিয়েছিলেন। ক্লিয়ার? আমি এইটুকুনি। ইন্দিরা গান্ধীর নাম যে বলা হয় প্রিয়দর্শিনী, রবীন্দ্রনাথ ঠাকুর দিয়েছিলেন। আর এখন তো তোদের নেই এই যে কথাটা আকাশবাণী, এই কথাটাও রবীন্দ্রনাথ ঠাকুরই দিয়েছেন। ক্লিয়ার? আরো আসবো, দাঁড়া দাঁড়া। রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে এমন একজন যার কথা বিশ্বের 3টে দেশের জাতীয় সঙ্গীতে রয়েছে। এক আমার ভারতবর্ষ, দ্বিতীয় বাংলাদেশ, তৃতীয় শ্রীলঙ্কা। এবার স্যার শ্রীলঙ্কাতেও না, না, শ্রীলঙ্কাতে রবি ঠাকুরের যে শিষ্য সে বলেছে বা সে লিখেছে, সে রবি ঠাকুরই রয়েছে। বাংলাদেশ, এখন বর্তমানে বাংলাদেশে যদি কথা বলি, এতটাই সত্য কথা বলতে মানে উজবুকের উজবুক দেশ। দেখা যাচ্ছে বলছে রবি ঠাকুর যে জাতীয় সঙ্গীত লিখেছেন সেটা বাতিল করা হবে, সেটা বাতিল করা হবে। লিখলে কয়টা লিখবো? ও আচ্ছা, ডান্ডি মার্চ। ডান্ডি মার্চ, ডান্ডি মার্চটা কি? গুজরাটের ডান্ডি মার্চ হয়েছিল, 72 জন নিয়ে শুরু হয়েছিল। এবং এই ডান্ডি মার্চে বলে একটা নিরস্ত্র লোক, একটা নিরস্ত্র লোক যার হাতে কোনো অস্ত্র ছিল না, সে ভারতের স্বাধীনের জন্য এতটা করেছে। এবার অন্য অন্য মত অন্য অন্য রয়েছে, সেটা পরের কথা, সেটা তোকে নিয়ে আমি পরে আসবো, তোকে নিয়ে পরে আসবো। অনেকে বলে মহাত্মা গান্ধী, অনেকে বলে আরো আরো রয়েছে, সেগুলো ইতিহাস তো আলোচনা করবো। বলতো ভারত যেদিকে স্বাধীন হচ্ছে 1947 সাল 15ই আগস্ট, গান্ধীজি কোথায় ছিলেন? এই বাংলাতে ছিলেন। লর্ড মাউন্টব্যাটেন শেষ গভর্নর, উনি গান্ধীজিকে বললেন ওইদিকে পাকিস্তান মানে পাঞ্জাব প্রদেশ, এইদিকে বাংলাদেশ কলকাতা শহর, বললেন আপনি যান বাংলাদেশের ওই দিকটাতে আটকান কলকাতা থেকে, আমি আমার সৈন্য দিয়ে পাকিস্তান প্রবেশ আটকাচ্ছি। তবে গান্ধীজি একমাত্র লোক যে কিন্তু নিরস্ত্রভাবেও সৈন্যের কাজ করে গেছে। আচ্ছা দেখ, নভেম্বর 26, 1949, হ্যাঁ দুটো আমি কি বললাম? নভেম্বর 26, 1949, খুব ভালো দেবে এটা। 26শে নভেম্বর 1949। এদিন কিছু হয়েছিল? হয়েছিল? এত বড় অহিংস লোককে গুলি করে মেরে ফেলা হয়েছিল। Assassination of Gandhi. তোদের ক্লাস 10-এ ছিল না একটা গান্ধীজির মৃত্যু নিয়ে? হ্যাঁ, আরেকটা জিনিস শুনে রাখ, এই বছর যদি গান্ধীজি মারা না যেতেন, উনি নোবেল প্রাইজ পেতেন। ওনার নাম 3বার নমিনেট হয়েছিল। লাস্টবারে
পুরোপুরি উনি প্রাইজ পাবেন শান্তির জন্য, কিন্তু নোবেল কমিটির একটা জিনিস আছে, নোবেল কমিটি কোনো মৃত লোককে নোবেল প্রাইজ দেয় না। তাই রবি ঠাকুর বলছি, গান্ধীজি নোবেল প্রাইজটা পেলেন। উঠব 27শে মে 1964। দেখতে বল এই ডেটে কি হয়েছিল? ছোটুলকালে তো হবে না, ছোটুলকালে হবে না। শোন, ডেট অফ ফার্স্ট পিএম অফ ইন্ডিয়া, ভারতের প্রথম স্বাধীন ভারতের প্রথম ইয়েকে নাম কি বলে, প্রধানমন্ত্রীকে? তাহলে জওয়াহরলাল নেহরুজির এটা মৃত্যু দিন, মনে থাকবে? মনে থাকবে কি? আর উঠবো না এইটুকু আগে দেখে নিবি, ওই দিনই থাকবে তো। 5 মিনিট রাখ, তারপর ক্লাস শুরু করবো। 5 মিনিট রাখ, পড়ালেখা কর, পড়ালেখা কর। আগে কি খেয়েছি? খোলা রুটি, ও বলেছে খোলা রুটি। চিনি দিয়েছিস না গুড় দিয়েছিস? চিনি দিয়ে বেশি গেলে কি হবে? বল, ভালো কথা। এই থাক থাক, ও খুব ভালো কথা বললো, ডায়াবেটিস হবে। বলতো এমন একজনের নাম কর যিনি সুগার রোগে মারা গেছে এবং ভারতের ধর্মকে বিশ্ব আসনে নিয়ে গেছেন। স্বামী বিবেকানন্দজি, উনি ডায়াবেটিসের রোগী ছিলেন। স্বামী বিবেকানন্দজি, হ্যাঁ কি বলছিস? এই পড়তে উঠবো রে, উঠবো। আর পড়তে এর পরের দিন যদি না হয়েছে পড়া ভোরে পিটান নেই। দেখ 1469 বল, 1469 কি হবে? বুকায় লেখা খুব মানে আসছে, তাতেই লিখতে হবে। বার্থ অফ গুরু নানক সাহেব। গুরু নানক, গুরু নানক কোন ধর্মের সাথে যুক্ত? শিখ ধর্মের সাথে। এটা খুব সুন্দর ভালো কথা আছে জানিস। পুরীতে জগন্নাথ মন্দির আছে, জগন্নাথ মন্দির কিন্তু অনেককে ঢুকতে দেয়নি। ব্যতিক্রমী নন গুরু নানক, গুরু নানককেও ঢুকতে দেওয়া হয়নি। পরে গিয়ে উনি এসেছিলেন, আরো একজনকে ঢুকতে দেওয়া হয়নি। সেকে বলতো মতো নেই, ইন্দিরা গান্ধী ঢুকতে দেওয়া হয়। গান্ধী বলবে না যাবো না, থাক। আর কি বলতো ইসকনের প্রভুপাদকে ঢুকতে দেওয়া হয়, ইসকনের প্রভুপাদকেও ঢুকতে দেওয়া হয়। তাহলে ইসকনের প্রভুপাদ যখন বলা হবে একটা কথা বলতে হবে।
তা ইস্কনের প্রভুপাদকে ভিতরে নিয়ে এটা বাজে সে জায়গা, কিন্তু ইস্কনের প্রভুপাদে বলে 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 যে বিবেকানন্দ রামকৃষ্ণ সম্বন্ধে উক্তি ভালো করেন। বিবেকানন্দ এবং রামকৃষ্ণ সম্বন্ধে রামকৃষ্ণ যে রামকৃষ্ণ সে কোন দেবতা দেখে লাভ নেই। রামকৃষ্ণ পুরোপুরি কিন্তু মানবতার যে সংজ্ঞা সেটাকে চেঞ্জ করে দিতে হবে। যাক, বড় বড় মানুষের পয়সা কই গেল 1627। তিনি আবার ঔরঙ্গজেবের কেরিয়ার নষ্ট করে দিয়েছিল। তোরা হয়তো জানিস না, কি প্রভাকর মনে হয় বোলারটার নাম ভুলে যাচ্ছি, আমাদের সময় জয়সূর্যা বলে একটা ক্রিকেটার ছিল, ও ওনার কেরিয়ার নষ্ট করে দিয়েছিল। জয়সূর্যা যে ক্রিকেটার শ্রীলঙ্কার, অনেকের কেরিয়ার নষ্ট করেছে। মানে বল ফেললে ও যেখানেই বল ফেলে ও মনে প্রভাকর না, যেখানেই বল ফেলে বল মাঠে বাইরে। তা মনে প্রভাকর কি ফার্স্ট বল করছে, লাস্টে গিয়ে খুব প্রভাবলি আজহারউদ্দিন ক্যাপ্টেন ছিল, বলছে তুমি এক কাজ করো, স্পিন বল করো। মানে ফার্স্ট বল যেখানে করছে সেখানে বাউন্ডারি বাইরে, সহজ জয় ছিল। তখন মার কি, এটা হচ্ছে বার্থ অফ শিবাজি। ছত্রপতি শিবাজি মনে রাখবেন। দেখ, ঔরঙ্গজেব আর আকবর বল দুটো দিয়ে রেখা বল, এরা দুজনে কিন্তু 49 ইয়ার্স, 49 ইয়ার্স করে রাজত্ব করেছে। আকবর যখন ভারতকে বা তার সাম্রাজ্যকে একটা নিরাপত্তার ছায় নিয়ে চলে গেছিল, ঠিক তখনই সেই 49 বছর রাজত্ব করে ঔরঙ্গজেব কি করলো, ভারতবর্ষে মুঘল সাম্রাজ্য পতনকে সুনিশ্চিত করল। শেষের 26টা বছর ঔরঙ্গজেব এই শিবাজির পিছনে দৌড়েছিল। মানে দক্ষিণ ভারতে গিয়ে, মহারাষ্ট্রে গিয়ে মারাঠা দেখে। কিন্তু আকবর যেমন সকলকে এক করে নিয়েছিল, তিনিও যদি শিবাজিকে আমন্ত্রণে এক হতে বা দেশ গঠন করব, তাহলে কিন্তু পতন হতো না। দেখা যায় আর তুই গিয়ে দি এই কদিন পড়ানো পারলে কবলে দুঃখ আছে। হ্যাঁ, মে 27, 64, 1900 থাক, ওটা আসছে না, লিখে দিতে ওটা লিখবো না। 1793 পার্মানেন্ট সেটেলমেন্ট অফ বেঙ্গল। ঠিক আছে, পার্মানেন্ট সেটেলমেন্ট অফ বেঙ্গল। 1885, অনেকটা লাফিয়ে আসে। ফাউন্ডেশন অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। বললাম ফাউন্ডেশন অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, যেটাকে আইএনসি বলা হয়। আমাকে বলতে এই আইএনসি প্রথম ভালো
1885 সালে জানিয়ে দুটো নিয়ে তো আসছে গো, যাক বোকা যাচ্ছে যা এগুলো পড়াচ্ছিলাম, যা তুই আসতে হ্যাঁ যা তারপর পড়ানো শুরু করছি, তারা পড়াচ্ছি যা দেখ না কোথায় দেখ 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 যা পাচ্ছি তাকে নিয়ে আরে যা পাচ্ছিস তাই নিয়ে আনা। হ্যাঁ যা নিয়ে যা যা নিয়ে আসি ওরা দেখে তখন দেখতে তাদের ক্লাসে তাদের বস তাহলে নিলাম আসতে 1885 খ্রিস্টাব্দে কংগ্রেসের স্থাপনা। মনে রাখবি এই কংগ্রেস স্থাপন হওয়ার আগেও অনেক পরিমাণ সংগঠন হয়েছিল, কিন্তু সংগঠনগুলো টিকেনি, কারণ আঞ্চলিক ভিত্তিতে সংগঠনগুলো হয়েছে। তা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রথম যে অধিবেশন আমরা জানি কোথায় হয়েছিল, বোম্বে হয়েছিল, তাই তো? বোম্বের কোথায়? গোকুলদাস তেজপাল সংস্কৃত হলে, মানে কলেজে। এবার গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে হলে এটা হয়েছিল, তেজপাল সংস্কৃত কলেজ। তেজপাল এবার মনে রাখবি 72 জন প্রতিনিধি এসেছিল। কতজন? ডান্ডি মার্চেও কিন্তু 72 জন নিয়ে শুরু হয়েছিল। আর এই যে মিটিংটা হয়েছিল, এটা হয়েছিল রুদ্ধদ্বার বৈঠক। কি বললাম? রুদ্ধদ্বার বৈঠক, যেটাকে ইংলিশে বলা হয় কি? ইংলিশে কি বলে? রুদ্ধদ্বার বৈঠক। তার মানে হচ্ছে এখানে সকলকে আমন্ত্রিত করা হয়নি, যারা 72 জন আমন্ত্রিত যোগ দিয়েছে। এই যে মিটিংটা অ্যাকচুয়ালি হওয়ার হচ্ছিল পুনেতে, কিন্তু দেখা গেল পুনেতে তখন ব্যাপক হারে প্লেগ রোগের ছড়াছড়ি। তাই 11th আওয়ারে একদম শেষ সময়ে এই মিটিংটা কি করা হয়, নিয়ে চলে আসে। এবং এই মিটিংয়ে প্রথম যে সভাপতিত্ব করেন উমেশচন্দ্র ব্যানার্জি। তাই উমেশচন্দ্র ব্যানার্জি, মনে থাকবে WC ব্যানার্জি বলে। এখানে ঠিক করা হয় 1885 to 1905, এই 20টা বছরে একটা কার্যক্রম ঠিক করা হয়, মানে 20টা বছরে এই কাজ করা হবে। তার পরের মিটিংটায় 1886 সালে হয়, সেটা হয় কলকাতাতে, কিন্তু কলকাতায় এটা ছিল কি ওপেন টু অল, মানে সকলে যোগ দিয়েছিল। এটা রুদ্ধদ্বার বৈঠক ছিল, কিন্তু ওটা ছিল ওপেন টু অল। এইটুকুনি। এর পরের দিন পড়া দিতে পারবি, নদিন আমার ঠেকা পড়ে নিয়ে ডিসকাস করা। এটা গেলে তাহলে এইটুকুনি থাকবে, পড়ে বুঝে নেই, তারপরে কথা বল।